15 জুলাই 1942 গ্রিনল্যান্ডের উপর দিয়ে বেশ কিছু ফাইটার প্লেন নিজেদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছিল। ওই দিন গ্রিনল্যান্ডের আবহাওয়া খুব খারাপ ছিল, কারণ ভীষণ তুষারপাতের জন্য ওই দিন গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশই মোটা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। প্রথম দিকে ওই ফাইটার প্লেনগুলি বেশ ভালোভাবেই নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বন্ধুরা কিছুক্ষণ পর খারাপ আবহাওয়ার জন্য ওই ফাইটার প্লেনগুলিতে কিছু গোলযোগ দেখা দেয় এবং একই সাথে সবকটি ফাইটার প্লেন এক এক করে ক্রাশ হয়ে যায়। আবহাওয়ার অবস্থা একটু স্বাভাবিক হলে ওই ফাইটার প্লেনগুলিকে খুঁজে বের করার জন্য একটি সার্চ অপারেশন শুরু করা হয়, কিন্তু বন্ধুরা ওই সার্চ অপারেশন পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, কারণ ওই ফাইটার প্লেনগুলিকে কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর অনেকেই মনে করেছিলেন যে ওই ফাইটার প্লেনগুলি হয়তো পুরো বরফের চাদরের নিচে চিরতরের জন্যই ঢাকা পড়ে গিয়েছে এবং ওই ফাইটার প্লেনগুলিকে আর কোনোভাবেই খুঁজে বের করা সম্ভবপর নয়। কিন্তু বন্ধুরা এর ঠিক 50 বছর পর এমন একটি ঘটনা ঘটল যা সকলকেই এক কথায় অবাক করে দিয়েছিল। আসলে এই ঘটনার ঠিক 50 বছর পর ওই ফাইটার প্লেনগুলির মধ্যে একটি ফাইটার প্লেনকে খুঁজে বের করা সম্ভব হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে দীর্ঘ 50 বছর অবধি বরফের তলায় চাপা পড়ে থাকা সত্ত্বেও ওই ফাইটার প্লেনের ইঞ্জিন একেবারে ঠিকঠাক কাজ করছিল। আর তার থেকেও আশ্চর্যের বিষয় হলো এটাই যে ওই ফাইটার প্লেনটি এখনও উড়ান ভরার জন্য একেবারেই সক্ষম ছিল। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে দীর্ঘ 50 বছর অবধি বরফের তলায় চাপা পড়ে থাকার সত্ত্বেও একটি ফাইটার প্লেন কিভাবে এতটা কার্যকরী অবস্থায় থাকতে পারে? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে, নাকি কোনো অলৌকিক রহস্য? আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করি। 15 জুলাই 1942 কানাডা থেকে 6টি বোম্বার প্লেন এবং 2টি ফাইটার প্লেন ব্রিটেনের উদ্দেশ্যে নিজেদের যাত্রা শুরু করেছিল। এই প্লেনগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন ছিল এবং অপারেশন বোলেরো নামের একটি অপারেশনকে পূরণ করার জন্যই এই প্লেনগুলিকে ব্রিটেনের দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বন্ধুরা এখানে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে সেই সময়কার সমস্ত প্লেন প্রচুর পরিমাণে ফুয়েল খরচ করত, তাই এই প্লেনগুলির পক্ষে একটানা উড়ে গিয়ে ব্রিটেনে ল্যান্ড করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। তাই কানাডা থেকে ব্রিটেনে যাওয়ার পথে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড এই দুটি পয়েন্টে প্লেনগুলিকে ল্যান্ড করতে হতো ফুয়েল ভরার জন্য। বন্ধুরা ওই দিন ভোর রাতে 3টের সময় এই প্লেনগুলি নিজেদের যাত্রা শুরু করেছিল এবং সমুদ্রের উপর দিয়ে উড়তে উড়তে এই প্লেনগুলি খুব স্বাভাবিকভাবেই গ্রিনল্যান্ড অবধি পৌঁছে গিয়েছিল। সকাল হতে এখনও বেশ কিছু সময় বাকি ছিল এবং এই সময় গ্রিনল্যান্ডের আবহাওয়া একদম স্বাভাবিক ছিল, কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই গ্রিনল্যান্ডের আবহাওয়ায় এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। হঠাৎ করেই গ্রিনল্যান্ডের আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে এবং ধীরে ধীরে চারিদিকে কুয়াশা গ্রাস করতে শুরু করে। আইসল্যান্ডে ল্যান্ডিং করার পর ওই সমস্ত প্লেনের পাইলটরা নিজেদের প্লেনগুলিকে রিফুয়েল করে নিয়েছিল এবং আরও একবার ব্রিটেনের উদ্দেশ্যে নিজেদের যাত্রা শুরু করে দিয়েছিল। প্রায় 2 ঘন্টার মতো কেটে যাওয়ার পর ওই প্লেনের পাইলটরা এটা খুব ভালোভাবেই বুঝে গেলেন যে তাদের চারিদিকটা ঘন কুয়াশায় একেবারে ঢেকে গিয়েছে এবং এই কুয়াশা এতটাই ঘন হয়ে গিয়েছে যে তারা তাদের আশেপাশের প্লেনগুলিকেও দেখতে পাচ্ছিল না। সেই সময় কোনো প্লেনেই জিপিএস সিস্টেম বা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ছিল না, তাই ওই প্লেনগুলির পক্ষে আশেপাশে অবস্থিত কোনো এয়ারপোর্টের সন্ধান করাও সম্ভব ছিল না। কিছুক্ষণ পর ওই সমস্ত পাইলটরা ঠিক করলেন যে তারা আবার একবার গ্রিনল্যান্ডের দিকেই ফিরে যাবেন। এই সময়ে তাদের প্লেনগুলি যে জায়গায় অবস্থান করছিল সেই জায়গাটি পুরোপুরি বরফে ঢাকা ছিল। আর এরকম জায়গার একটা সুবিধা হলো এটাই যে এই সমস্ত জায়গায় ল্যান্ডিং করার জন্য প্রচুর পরিমাণে সমতল ভূমি দেখতে পাওয়া যেতে পারে। হয়তো এই সমস্ত জায়গায় ল্যান্ডিং করতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু সেই সময়ে এতটুকু রিস্ক তাদেরকে নিতেই হবে। দেখতে দেখতে এক এক করে সমস্ত প্লেন ওই জায়গায় ল্যান্ড করতে শুরু করলো। এর মধ্যে প্রথমে যে প্লেনটি অবস্থান করছিল ল্যান্ডিং করার সময় তার চাকা পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু এক এক করে সমস্ত প্লেনগুলি ওই জায়গাতে ল্যান্ড করতে সফল হয়েছিল। এক এক করে ওই সমস্ত প্লেনগুলি ল্যান্ড করতে তো সফল হয়ে গিয়েছিল, কিন্তু এবার ওই সমস্ত পাইলটদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে উপস্থিত হলো। আসলে যে স্থানে তারা প্লেনগুলিকে ল্যান্ড করিয়েছিলেন সেখানে চারিদিকে শুধুমাত্র বরফ আর বরফ। এখন এরকম একটি স্থানে না ছিল পর্যাপ্ত জল আর না ছিল পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। এখন যতক্ষণ না পর্যন্ত রেস্কিউ টিমের লোকেরা তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হন ততক্ষণ নিজেদের বাঁচিয়ে রাখাটাই ছিল এই সমস্ত পাইলটদের কাছে সবথেকে বড় একটি চ্যালেঞ্জ। এই প্লেনগুলি ল্যান্ড করার বেশ কিছুক্ষণ আগেই প্লেনের পাইলটরা রেস্কিউ টিমকে রেডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তারা সাউথ ইস্ট গ্রিনল্যান্ডের কোনো একটি অংশে ল্যান্ড করছে, কিন্তু এত বিশাল একটি আইল্যান্ডে এরকমভাবে কয়েকটি প্লেনকে খুঁজে বের করা খুবই কঠিন একটি কাজ।
কারণ সেই সময় স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এতটাও উন্নত ছিল না যে তার মাধ্যমে এই বিমানগুলির সঠিক লোকেশন খুঁজে বের করা সম্ভব হবে। আর তাছাড়া তারা যে স্থানে রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমকে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়েছিল, লাস্ট লোকেশন হিসেবে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সেই স্থানটিকেই দেখাবে। এখন যদিও এই স্থানে কন্ট্যাক্ট করার পর ওই প্লেনগুলি আরও আধা ঘন্টার মতো উড়ে থাকে, তাহলেও রেস্কিউ টিমের লোকেরা তাদেরকে সহজে খুঁজে বের করতে পারবে না, কারণ তারা লাস্ট লোকেশন অনুযায়ী শুধুমাত্র সেই স্থানেই খোঁজ চালাতে থাকবেন। ওই প্লেনগুলি থেকে বিপদের সংকেত পাওয়া মাত্রই রেস্কিউ টিমের লোকেরা নিজেদের কাজে লেগে পড়েছিলেন। কিন্তু বন্ধুরা, তন্ন করে খোঁজার পরেও তারা ওই প্লেন এবং তাদের পাইলটদের খুঁজে বের করতে ব্যর্থ হন। দেখতে দেখতে 10 দিন কেটে যায় এবং 10 দিন পর একটি চমৎকার ঘটনা ঘটে, কারণ 10 দিন পরেই ওই রেস্কিউ টিমের লোকেরা সমস্ত পাইলটকে একেবারে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় খুঁজে বের করতে সক্ষম হন। এরপর তারা ওই পাইলটদের কাছে তাদের প্লেনের সম্পর্কে জানতে চাইলে ওই পাইলটরা তাদেরকে সেই স্থানে নিয়ে যায় যেখানে তারা ওই প্লেনগুলিকে ল্যান্ড করিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, সেখানে গিয়ে তারা দেখতে পান যে স্থানে তারা ওই প্লেনগুলিকে ল্যান্ড করিয়েছিলেন সেই স্থানটি বর্তমানে বরফের পুরো চাদরে ঢাকা পড়ে গিয়েছে। আর এই বরফের চাদর এতটাই মোটা ছিল যে এই বরফকে সরিয়ে পুনরায় প্লেনগুলিকে উদ্ধার করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই ওই প্লেনগুলিকে সেখানে সেভাবেই রেখে দিয়ে ওই প্লেনের সমস্ত পাইলটরা রেস্কিউ টিমের সাথে ফিরে এসেছিলেন। ওই প্লেনগুলিকে নিখোঁজ প্লেনের তালিকায় ফেলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই ঘটনার প্রায় 50 বছর পর অর্থাৎ 1992 সালে আরও একটি অবাক করার মতো ঘটনা ঘটেছিল। আসলে এই 50 বছরের মধ্যে পৃথিবীর আবহাওয়ায় অনেকটা পরিবর্তন এসেছিল, আর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গ্রিনল্যান্ডের অধিকাংশ বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছিল। আর এই গলতে থাকা বরফের সুযোগ একটি বড় মাপের মার্কিন কোম্পানি খুব সুন্দরভাবে নিতে সক্ষম হয়েছিল। আসলে এই বরফ গলে যাওয়ার ফলে এই মার্কিন কোম্পানিটি আবারও ওই প্লেনগুলিকে খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছিল। তাদের নজর অনেকদিন ধরেই এই প্লেনগুলির উপর ছিল, কিন্তু এখন এই বরফ গলার সুযোগকে কাজে লাগিয়ে তারা ওই প্লেনগুলিকে খুঁজে বের করার জন্য আবারও বেশ তৎপর হয়ে ওঠে। এরপর ওই মার্কিন কোম্পানিটি প্রায় 50 বছর পর আবারও একবার সেই জায়গায় এসে উপস্থিত হয় এবং ওই প্লেনগুলির খোঁজে সেখানে সার্চ অপারেশন চালাতে শুরু করে। বন্ধুরা, এই মার্কিন কোম্পানিটি অত্যাধুনিক সব যন্ত্রপাতির মাধ্যমে সেই জায়গায় সার্চ অপারেশন চালাতে শুরু করে এবং ঠিক 2 বছর পর এই মার্কিন কোম্পানি একটি প্লেনের সন্ধান পেয়ে যায়। এই প্লেনটি প্রায় 250 ফুট নিচে বরফের মধ্যে ঢাকা পড়েছিল, কিন্তু সেখান থেকে ওই প্লেনটিকে বের করে আনা এতটাও সহজ ব্যাপার ছিল না। তাই অত নিচে থেকে ওই প্লেনটিকে বের করে আনার জন্য প্রথমে প্রায় 8 ফুট চওড়া একটি বিশাল সুড়ঙ্গ তৈরি করা হয়। এই সুড়ঙ্গের মাধ্যমে নিচে গিয়ে রেস্কিউ টিমের মেম্বাররা প্রথমেই চারিদিকে গরম জল ছড়িয়ে দিতে থাকে। এই রেস্কিউ টিমের মেম্বাররা যাতে সুড়ঙ্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকতে পারেন, তাই সেখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। এরপর ওই রেস্কিউ টিমের মেম্বাররা ওই প্লেনটির কাছে পৌঁছে যায় এবং প্লেনটির একটি অংশ খুলতে শুরু করেন এবং তারপর ওই অংশগুলিকে সুড়ঙ্গের মাধ্যমে বের করে আনা হয়। সুড়ঙ্গ থেকে বের করে আনার পর ওই অংশগুলিকে সার্ভিসিং এবং মেনটেন্যান্সের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পরেই এই প্লেনটি আবারও উড়ান ভরার জন্য তৈরি হয়ে গিয়েছিল এবং তখন প্লেনটির নাম গ্লেসিরিয়াস গার্ল রাখা হয়েছিল। একটি প্লেন যখন প্রায় দীর্ঘ 50 বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকে, তখন সেই প্লেনটি আর আগের মতো করে উঠতে সক্ষম হয় না, কারণ দীর্ঘ 50 বছর বরফের তলায় চাপা পড়ে থাকার কারণে প্লেনের যাবতীয় কাঠামো পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। কিন্তু এখানে ওই প্লেনটিকে ভালোভাবে সার্ভিসিং এবং মেনটেন্যান্স করা হয়েছিল, তাই অবশেষে ওই প্লেনটি আবার একবার উঠতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।